আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে আমাদের ব্লাড প্রেশারের উপরে হাইপোথাইরয়েডিজমের ইফেক্ট কী। হাইপোথাইরয়েডিজম কি আমাদের ব্লাড প্রেশার বাড়ায় নাকি কমায়? হাইপোথাইরয়েডিজম আমাদের ব্লাড প্রেশারকে বাড়ায়। কোন ব্লাড প্রেশার? নর্মালি ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বেড়ে যায়, তবে সিস্টোলিকও বাড়তে পারে। চলুন দেখে নিই কীভাবে বাড়াচ্ছে, আমরা সেটার মলিকিউলার প্যাথোজেনেসিসটা জেনে আসি। ওকে, আমেরিকার একটি রিসার্চে দেখা গিয়েছে যে সেকেন্ডারি হাইপারটেনশনের 3% কজই হচ্ছে হাইপোথাইরয়েডিজম। এখন এই হাইপোথাইরয়েডিজম মূলত দুইটা প্যাথোফিজিওলজির মাধ্যমে আমাদের এই ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয়। কিভাবে? নাম্বার 1 ইজ দ্য ইনক্রিজড পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স। তাহলে হাইপোথাইরয়েডিজম আমাদের বডির টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দেয়। আরেকটা কাজ হলো, হাইপোথাইরয়েডিজম হলে কি হয়, আমাদের কার্ডিয়াক আউটপুটটা একটু কমে যায়। কেন? কারণ আমাদের হার্টের যে বিটা 1 রিসেপ্টর থাকে, হাইপোথাইরয়েডিজম হলে এই বিটা 1 রিসেপ্টরের ডাউন রেগুলেশন হয়, এবং ডাউন রেগুলেশন হওয়ার কারণে তখন হার্ট রেট অ্যাজ ওয়েল অ্যাজ ফোর্স অফ কন্ট্রাকশন কমে যায়, ফলে কার্ডিয়াক আউটপুট কমে যায়। এখন এই যে ফোর্স অফ কন্ট্রাকশন এবং কার্ডিয়াক আউটপুট যদি কমে যায়, তাহলে কী ঘটনাটা হবে একটু খেয়াল করেন। তাহলে এই যে বিটা 1 রিসেপ্টর কমে গেছে, কারণ T3 হরমোনটা নাই, পেশেন্ট হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট, ফলে হার্টের মধ্যে বিটা 1 রিসেপ্টর কম, ফলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন আসছে ঠিকই, বাট তারা রিসেপ্টর না পেয়ে কাজ করতে পারছে না, ফলে এখন হার্টের কার্ডিয়াক আউটপুট কমে গেছে। এখন এই ডিক্রিজড কার্ডিয়াক আউটপুটটার কারণে কিডনিতে যে রেনাল ব্লাড ফ্লো, সেই রেনাল ব্লাড ফ্লোটাও কী হবে? ডেফিনেটলি রেনাল ব্লাড ফ্লো কমে যাবে। এখন কিডনি বুঝতে পারবে না, সে বুঝবে যে যেহেতু কার্ডিয়াক আউটপুট কম আসছে, তার মানে হার্ট থেকে ব্লাড আমি পাচ্ছি না, আমার এখন যে করেই হোক আমার ওয়াটার রিটেনশন করে, সোডিয়াম রিটেনশন করে ব্লাড ভলিউম বাড়িয়ে দিব, তাহলে হার্ট আবার আমাকে ভালোভাবে রেনাল ব্লাড ফ্লো সাপ্লাই দিবে। এই লক্ষ্যে কিডনি কী করবে? তখন বেশি বেশি ওয়াটার রিটেনশন করা শুরু করবে। এখন কিডনি ওয়াটার রিটেনশনের পাশাপাশি সোডিয়াম রিটেনশন করতে চাবে, কিন্তু দুঃখের বিষয় কিডনি সোডিয়াম রিটেনশন করতে পারবে না। তাহলে কিডনি কেন পারবে না একটু পরেই বলছি। তার মানে কিডনি এখন ব্লাড ভলিউম বাড়ানোর লক্ষ্যে সে শুধু কি করছে? ওয়াটার রিটেনশন বাড়িয়ে দিচ্ছে, কিন্তু সোডিয়াম করতে পারছে না। দ্যাট মিনস কী দাঁড়াচ্ছে? কিডনি আপনার বডিতে বেশি বেশি ওয়াটার রিটেইন করে ব্লাডে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু সোডিয়াম পাচ্ছে না। তাহলে এটা যদি আপনার ব্লাড ভেসেলসটা হয়, এখন এখানে হিউজ পরিমাণে সব পানিটা সব পানির পরিমাণ বেশি, কিন্তু যে সলিউড সোডিয়ামের পরিমাণ কম, ফলে কি দেখা দিবে? ফলে দেখা দিবে হাইপোনেট্রেমিয়া। ওই কারণে হাইপোথাইরয়েডিজমের পেশেন্টদের আমরা কি পাই? হাইপোনেট্রেমিয়া পাই। এখন আসেন কেন এই বিষয়টা হচ্ছে দেখেন। তাহলে ওয়াটার সোডিয়াম রিঅ্যাবজর্পশন করতে না পারার একটা কারণ হলো, দেখেন যখন কিডনিতে রেনাল ব্লাড ফ্লোটা কমে গেছে ডিউ টু ডিক্রিজড কার্ডিয়াক আউটপুট, তাহলে কিডনিতে কি অ্যাক্টিভ হয়? রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম বা রাশ মেকানিজম। এখন কথা হলো, এই যে দেখেন, এই যে কিডনির কোত্থেকে রেনিনটা রিলিজ হয়? সেটা রিলিজ হয় জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স থেকে। জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সটা কীভাবে বুঝবে যে আমাকে এখন রেনিন রিলিজ করতে হবে? সিম্প্যাথেটিক স্টিমুলেশন আসে। সিম্প্যাথেটিক স্টিমুলেশন জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সকে কীভাবে বলবে যে ভাই তুমি এখন রেনিন রিলিজ করো? সেটা হচ্ছে বিটা 1 রিসেপ্টরের মাধ্যমে। এই যে কথা আমি বলেছি যে এই বিটা 1 রিসেপ্টর তৈরির জন্যে T3 হরমোন লাগে। পেশেন্ট যেহেতু হাইপোথাইরয়েডিজমের, ফলে তার T3 হরমোনের পরিমাণ কম, ফলে তার জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সে বিটা 1 রিসেপ্টরের সংখ্যা কমে যাবে। মনে করেন 3টার জায়গায় এখন তার বিটা 1 রিসেপ্টর আছে মাত্র 1টি, ফলে এখন সিম্প্যাথেটিক স্টিমুলেশন আসছে ঠিকই, কিন্তু তারা জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সের উপরে কাজ করতে পারছে না, ফলে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স পর্যাপ্ত পরিমাণে রেনিন রিলিজ করতে পারছে না। আরও একটা কজ হচ্ছে যে T3 হরমোন বিটা 1 রিসেপ্টর তো তৈরি করে, সাথে এই T3 হরমোন রেনিন তৈরিতেও কাজে লাগে। তাহলে যেহেতু T3 হরমোন এখন কম, বিটা 1 রিসেপ্টরও তৈরি হচ্ছে না, আবার যে কয়েকটা বিটা 1 রিসেপ্টর আছে তারাও আবার রেনিন তৈরি করতে পারতেছে না, কারণ রেনিনটাও তৈরি হতে T3 হরমোনটা লাগে। ওভারঅল মিলে কি হচ্ছে? জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স থেকে আমার রেনিনের রিলিজ হওয়ার পরিমাণ কমে গেছে, ফলে রেনিন যেহেতু কম রিলিজ হচ্ছে, অ্যাঞ্জিওটেনসিন 1 কনভার্সনটাও কমে যাবে। তার মানে অ্যাঞ্জিওটেনসিন 2 আমি কম পাচ্ছি, অ্যাঞ্জিওটেনসিন 2 কম পেলে অ্যালডোস্টেরন রিলিজ কমে যাবে, অ্যালডোস্টেরন রিলিজ কম হলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন কমে যাবে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন কম হলে কি হবে?
হাইপোনেট্রিমিয়া। কেন? কারণ সোডিয়াম রিঅ্যাবজর্পশন করতে পারছে না ঠিকই, কিন্তু আমার কিডনির যে ওয়াটার চ্যানেল আছে, দেখেন এই যে এটা হলো ওয়াটার চ্যানেলটা, কালেক্টিং টিউবিউলে যে ওয়াটার চ্যানেলগুলো আছে সেগুলো তো ওকে, কারণ এই ওয়াটার চ্যানেলের জন্য তো আমার কি দরকার নেই, অ্যালডোস্টেরন দরকার নেই। ওয়াটার চ্যানেলের জন্য দরকার আমার এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন। এডিএইচ হরমোন তো আমার ওকে, ফলে সে তার কাজ করে ঠিকই বেশি বেশি ওয়াটার রিটেনশন করে ব্লাডে পাঠিয়ে দিচ্ছে, দেখেন ইন্টারস্টিশিয়াল ব্লাড, কিন্তু ব্লাডে সোডিয়াম আসছে কম। ফলে এখন যেটা হবে, এখানে ব্লাডে আমাদের সোডিয়ামের পরিমাণ কমে গেছে কিন্তু ওয়াটারের পরিমাণ বেড়ে গেছে। ফলে আমরা ক্লিনিকলি কী পাবো? আমরা পাবো যে হাইপোনেট্রিমিয়া। আমরা ক্লিনিক্যালি কী পাবো? হাইপোনেট্রিমিয়া। এই কারণে আমরা হাইপোথাইরয়েডিজমের পেশেন্টদের হাইপোনেট্রিমিয়া পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে এইটা হলো আরেকটা ব্যাখ্যা। তাহলে এখন কি হচ্ছে, কিডনি ওয়াটার রিটেনশন করে করে আলটিমেটলি ওয়াটার রিটেনশন করলে কি হবে? ব্লাড ভলিউমটা বেড়ে যাবে। এই যে লক্ষ্য করুন যে ব্লাড ভলিউমটা বেড়ে গেছে। এখন ব্লাড ভলিউম যদি বেড়ে যায় তাহলে কি হবে? ভেনাস রিটার্ন বাড়বে। তো ভেনাস রিটার্ন বাড়লে নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা? স্টার্লিং ফোর্স যে লটা ছিল ওই ল অনুযায়ী কি হয়? হার্টের ফোর্স অফ কন্ট্রাকশনও বেড়ে যাবে, ফলে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, আর কার্ডিয়াক আউটপুট বেড়ে গেলে সিস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যাবে। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো ভেনাস রিটার্ন বাড়ছে ঠিকই, এখন স্টার্লিং ল অফ যে ফোর্স মেকানিজমটা আছে সেটা কিন্তু ভালোভাবে এখানে অ্যাপ্লিকেবল হবে না। কেন? কারণ ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানোর জন্যেই তো আমার কি দরকার? বিটা 1 রিসেপ্টর দরকার। হার্ট ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবেই তো বিটা 1 রিসেপ্টরের মাধ্যমে। এখন হাইপোথাইরয়েডিজমের কারণে হার্টে তো বিটা 1 রিসেপ্টরের সংখ্যা কমে গেছে, বিটা 1 রিসেপ্টরের সংখ্যা কমে গেছে, ফলে আমার এখন এই কাজটা সে ভালো করতে পারবে না, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াতে পারবে না, যদিও ব্লাড ভলিউম বেড়ে গেছে। ফলে আলটিমেটলি এখানে আসলে শুধু ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাই বেড়ে যাবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। ওকে, এখন আসেন আরেকটা মেকানিজম এখানে আছে, যে সেটা কি? ব্লাড ভেসেলসে যে বলেছিলাম যে হাইপোথাইরয়েডিজম আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। কিভাবে বাড়ায়? দেখেন এই যে একটা ব্লাড ভেসেলস, ঠিক আছে, ব্লাড ভেসেলসের 3টি লেয়ার, ইন্টিমা, এন্ডোথেলিয়াম, ইন্টিমা, মিডিয়া, সবার বাহিরে আছে অ্যাডভেন্টিশিয়া। ওকে, এখন এই যে মিডিয়া থেকে আমরা টিউনিকা মিডিয়াতে স্মুথ মাসেলের একটা সেলকে নিয়ে এখানে বড় করে দেখছি। এখন কি হয়? এই যে T3 হরমোন, এই T3 হরমোনটা স্মুথ মাসেল সেলের অ্যাডেনাইলাল সাইক্লেজ এনজাইমকে অ্যাক্টিভ করে দেয়। অ্যাক্টিভ করে দিলে তখন এই অ্যাডেনাইলাল সাইক্লেজ বেশি বেশি সাইক্লিন AMP তৈরি করে এটিপি থেকে, এবং এই সাইক্লিন AMP ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভ করে, এবং এটা MLC-কে মায়োসিন লাইট চেইন কাইনেজ এনজাইমকে কি করে? ইনঅ্যাক্টিভ করে ফেলে। রিমেম্বার ইট, সাইক্লিন AMP ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিনটা মায়োসিন লাইট চেইন কাইনেজ এনজাইমকে ইনঅ্যাক্টিভ করে, ফলে এই মায়োসিন লাইট চেইন কাইনেজ মায়োসিনকে আর অ্যাক্টিভ করতে পারে না, ফলে অ্যাক্টিন মায়োসিন কাপলিং হয় না, কন্ট্রাকশনও হয় না, দ্যাট মিনস রিল্যাক্সেশন হচ্ছে। এখন স্মুথ মাসেল রিল্যাক্সেশন হচ্ছে মানে কি? ভ্যাসো ডাইলেশন হচ্ছে। ভ্যাসো ডাইলেশন যদি হয় তাহলে কি হবে? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে। তাহলে এই যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমাচ্ছে, এটার মধ্যে প্রাইমারি রোল কার? T3 হরমোন। এখন হাইপোথাইরয়েডিজম পেশেন্টের তো T3 হরমোনটা কম, T3 হরমোন নাই, ফলে T3 হরমোন কমে যাওয়ার কারণে এই যে এত বড় একটা পাথওয়ে সেটা আর হচ্ছে না, ফলে ভ্যাসো ডাইলেশন হচ্ছে না, হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন, ফলে টিপিআর আর কমছে না, টিপিআর এখন বাড়ছে। এই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ছে মানে আমরা সবাই জানি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বেড়ে যায়। ঠিক আছে, এই কারণে আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে হাইপোথাইরয়েডিজমে। আচ্ছা, এখন আরেকটা এখানে হাইপোথাইরয়েডিজমের রোল আছে ব্লাড প্রেশার বাড়ানোর ক্ষেত্রে, তাহলে একটু খেয়াল করুন, আমি একটু ব্রিফ করছি। যে একটা হচ্ছে ব্লাড ভেসেলসের ভ্যাসোকনস্ট্রিকশন করে হাইপোথাইরয়েডিজম, আরেকটা হচ্ছে রেনাল ব্লাড ফ্লো কমিয়ে ফেলে হাইপোথাইরয়েডিজম, ফলে সেকেন্ডারিলি কিডনি ওয়াটার রিটেনশন বাড়িয়ে দেয়, ব্লাড ভলিউম বেড়ে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক স্টার্লিং লটা কাজ করতে পারছে না ডিউ টু ডেফিসিয়েন্সি অফ বিটা 1 রিসেপ্টরস ইন হার্ট অর কার্ডিওমায়োসাইট। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, রিমেম্বার ইট, যে থাইরয়েড হরমোনটা ব্লাড ভেসেলসের স্মুথ মাসেলে বিটা 2 রিসেপ্টরের সংখ্যা বাড়ায়, আলফা 1 রিসেপ্টরের সংখ্যা কমায়। আবার বলছি, T3 হরমোনটা ব্লাড ভেসেলসের স্মুথ মাসেলে কি করে? বিটা 2 রিসেপ্টরের সংখ্যা বাড়ায়, আর
আলফা 1 রিসেপ্টরের সংখ্যা কমায়। এখন যিনি হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট আছেন তার T3 হরমোনের পরিমাণ কমে গিয়েছে, কমে গেলে কি হবে তাহলে বিটা 2 রিসেপ্টরও কমে যাবে, তাহলে আলফা 1 রিসেপ্টরের পরিমাণ বেড়ে যাবে যেহেতু T3 কমে গেছে, জাস্ট একই। ফলে ব্লাড ভেসেলসে এখন আপনার বিটা 1 রিসেপ্টর নাই, সবগুলো হয়ে গেছে কি আলফা 1 রিসেপ্টর। আর আলফা 1 রিসেপ্টর একটা GQ কাপলড রিসেপ্টর এবং সে কি করে, আলফা 1 রিসেপ্টর আমরা অটোনমিকে বলেছিলাম সে ভ্যাসো কনস্ট্রিকশন করে, সে ভ্যাসো কনস্ট্রিকশন করে। আর ভ্যাসো কনস্ট্রিকশন করলে আর্টারিওলের কি হবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে ব্লাড প্রেশার বাড়বে। কোন ব্লাড প্রেশার বাড়ে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে? আমরা সবাই জানি সেটা হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে এইভাবে আমাদের হাইপোথাইরয়েডিজম ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আসলাম যে হাইপোথাইরয়েডিজম ইনক্রিজেস আওয়ার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।